Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. আমি হৈমন্তিকা দাস। আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করতে চলেছি that is very very important to clear any competitive examination. As 2024 WBCS examination preliminary examination is coming, তো সেই রেসপেক্টে আমাদেরকে দেখতে হবে we need to learn কি আমরা কিভাবে একটা শর্ট নোটস বানাতে পারি, বিকজ এত বড় বড় বই, এত স্টাডি মেটেরিয়ালস, এত পিডিএফ, এগুলোকে আমরা কিন্তু লাস্ট মোমেন্টে একদম পরীক্ষা যখন ক্লোজেস্ট বা আমরা যখন কোনো জিনিসকে একদিন বা দুদিনের মধ্যে পুরোটাকে রিভাইজ দিতে চাই, সেটা নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়। তো সেই জন্য আমাদের শর্ট নোটস তৈরি করা কিন্তু ভেরি ভেরি নেসেসারি। শর্ট নোটস যদি আমরা না তৈরি করে থাকি তাহলে কিন্তু আমরা কোনোভাবেই একটা যা পড়েছি, যতটা আমরা লার্ন করেছি, what I have learned, সেটাকে কিন্তু we can't revise in a very few span of time. তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে স্টেপ বাই স্টেপ হোয়াট আর দ্য মেথোডোলজিস টু মেক এ পারফেক্ট শর্ট নোটস। তাহলে আমার সাথে থেকো এবং এই ভিডিওটায় তোমরা দেখো যে কিভাবে শর্ট নোটসকে বানাতে হয়। প্রথমত আজকের এই পুরো ক্লাসটাই আমি তোমাদেরকে দেখাবো যে একটা বই পড়া, একটা টেক্সট বুক আমরা রিড করলাম, সেই বইটাকে একটা সামারি হিসাবে লিখে নেওয়াই কিন্তু শর্ট নোটস মেকিং না। আলট্রা কম্প্যাক্ট মানে খুব ছোটোর মধ্যে আমরা কি লিখতে চাইছি, সেটাকে রিভিশন ফ্রেন্ডলি হচ্ছে কিনা এবং সেটা এক্সাম ওরিয়েন্টেড সমস্ত ফ্যাক্টস অ্যান্ড ফিগার তার মধ্যে থাকছে কিনা, দ্যাট ইজ দ্য ক্রুশিয়াল থিং। আদারওয়াইজ কিন্তু আমরা বুঝতে পারবো না। তো একটা প্র্যাকটিক্যাল স্টেপ বাই স্টেপ মেথড আমাদের কি হতে পারে সেইটা কিন্তু আমরা দেখবো। চলো শুরু করা যাক। প্রথমত লেয়ার ওয়ানে কিন্তু দেখা যাবে আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। মেনলি আমরা যে বইটা পড়বো, যে আমরা স্টাডি মেটেরিয়ালসটা পড়বো বা আমরা যে ভিডিও কন্টেন্টটা দেখবো, সেটা আমার স্ট্যান্ডার্ড সোর্স হবে টু লার্ন দ্য সাবজেক্ট, টু লার্ন দ্য কনসেপ্ট। সেটা হতে পারে আমরা PYQ সলভ করতে পারি, সেটা হতে পারে আমরা বুককে রিড করতে পারি, সেটা হতে পারে আমরা একটা PYQকে জাস্ট স্ক্রুটিনাইজ করতে পারি যে কোন কোন কোয়েশ্চেনগুলো রিপিটেটিভলি পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সে আসছে। নেক্সট যে মুহূর্তে এটা আমার হয়ে যাবে, ফর এক্সাম্পল আমি ধরে নিলাম আমরা ফান্ডামেন্টাল রাইটসটা পড়লাম, তাহলে আমরা ফান্ডামেন্টাল রাইটসের জন্য কোয়ালিটির ওই অত বড় অত বাল্কি একটা কন্টেন্টকে রিড করলাম, কনজিউম করলাম, উই হ্যাভ লার্ন সামথিং ফ্রম দিস বুক। নাও নেক্সট লেয়ার 2, আমরা যা পড়লাম সেটাকে এক পেজ পার টপিক, মানে ধরো ছোট্ট একটা টপিক ধরে নাও, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এইটাকে এক পেজের মধ্যে লিখতে হবে। কিভাবে লিখবে? একটা টপিককে শেষ করা হবে, সেই টপিকসের মধ্যে এই এক পেজ মানে কিন্তু স্যাক্রোসেন্ট না আমি মডার্ন ইন্ডিয়াকে এক পেজে লিখবো, নো, সাব টপিক, একটা ছোট ছোট টপিককে আমি এক পেজ নোটে কনভার্ট করব। কিভাবে? যেগুলো দেখো অনলি ফ্যাক্টস আমি যেগুলো লিখবো, যেগুলো রিপিটেটিভলি পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সে আসছে, যেগুলো আমাকে পড়তে হবে, কোনো ইম্পর্টেন্ট ডেটস, কোনো ইম্পর্টেন্ট আর্টিকেলস, কোনো অ্যাক্টস বা কোনো কমিটি তৈরি হয়েছে, ছোট্ট করে আমরা কোনো ডেফিনেশন লিখবো, কোনো কম্প্যারিজন লিখবো, কোনো ডায়াগ্রাম বা ফ্লো চার্টের মাধ্যমে এইভাবে আমরা কিছু একটা লিখবো, যেটার মাধ্যমে কিন্তু আমি শুধু ওয়ান অ্যান্ড অনলি তুমি সেটাকে পড়ে বুঝতে পারবে। তোমার বোধগম্য হলেই সেই নোটটি চলে যাবে। লেয়ার 3তে কনভার্ট টু 10 to 15 বুলেট পয়েন্টস। ওই খাতাটাকে যদি মনে হয় যে এই অনেক সময় দেখা যায় 3-4 পাতার একটা নোটস হয়ে গেছে, সেটাকেও রিভিশন দেওয়া ডিফিকাল্ট, পরবর্তীকালে অনেকবার যখন ওই নোটসটাকে রিভাইজ করে নিতে পারবে, তখন তোমরা এটাকে 10 থেকে 15টা বুলেট পয়েন্টসও কনভার্ট করতে পারবে। ফর এক্সাম্পল কিছু কি ওয়ার্ডস, ফর এক্সাম্পল কিছু ট্রিগার পয়েন্টস, যে আমি লিখে নেব জাস্ট রেগুলেটিং অ্যাক্ট 1773, দ্যাট ইজ দ্য এন্ড থিং। এটা আমাকে পড়তে হবে এবং আমি তখন সাবকনসিয়াস মাইন্ডে আমার যে মেমোরিতে আমি এর করসপন্ডিং কি কি পয়েন্টস আছে সেটাকে রিকল করবো। দিস ইজ দ্য মেথড অফ অ্যাক্টিভ রিকলিং। কিছু নিউমোনিক্স আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা অনেক সময় দেখি যে বড় বড় কিছু কি ওয়ার্ডস আমাদের মনে থাকছে না। ফর এক্সাম্পল আমরা ধরো গান্ধিয়ান ফিলোসফির ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কিছু জায়গা আমার মনে পড়ছে না। তো ফর এক্সাম্পল আমি এরকমভাবে মনে রাখতাম 44 আর্টিকেল ইজ কল্ড দ্য ইউনিফর্ম সিভিল কোড। দ্য ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম মানে সেম, তাহলে দুটো নাম্বার সেম, 44। তাহলে এইভাবে আমরা লিখে রাখতে পারি। দিস ইজ দ্য কাইন্ড অফ টেকনিক। কিছু টেবিলস আমরা লিখতে পারি। আমাদের মেন এইম হবে যাতে ওই A4 শিটটাকে, যাতে ওই পাতাটাকে, আমার যে নোটটাকে আমরা 3 থেকে 5 মিনিটের মধ্যে রিভাইজ করতে পারি, পরীক্ষায় যেতে যেতে আমরা যাতে রিভাইজ করতে পারি। নাও আমি তোমাদেরকে এবার দেখাবো হাউ টু রাইট এ শর্ট নোটস। দিস ইজ দ্য
মেন লেয়ার্স আমি বললাম প্রথম পড়তে হবে, তারপর আমি সেটাকে শর্ট কনসাইজ করবো এবং লাস্ট আমি কিছু বুলেট পয়েন্টস দেবো যাতে কিন্তু আমার পরীক্ষার আগে অ্যাক্টিভ রিকলিং করতে সেটাকে সুবিধা হয়। পরের যে জায়গাটা সেটা হচ্ছে হাউ টু রাইট শর্ট নোটস। কারেক্ট ফরম্যাট কি হবে, মেনলি আমি প্রেফার করি একটা A4 শিট, যে কোনো তোমরা বুক শপে গিয়ে A4 শিট কিনে আনতে পারো। এক একটা A4 শিটে ছোট্ট করে এক একটা 1 পেজে 1 A4 sheet equals to 1 topic of a entire subject। একটা entire সাবজেক্টকে ধরো সাপোজ মিডিয়েভাল ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের অনেকগুলো ছোট ছোট টপিক থাকে, যেমন হচ্ছে গজনি, তারপরে চলে আসো সুলতানেট পিরিয়ড, তারপরে সুলতানেটের মধ্যে এবার তোমার সাব বাই সাব এক একটা ফ্র্যাগমেন্ট আসবে, দাস বংশ, তারপরে তোমার শাহী বংশ মানে ইলিয়াস শাহী ডাইনাস্টি, হুসেন শাহী ডাইনাস্টি, এগুলো যেমন আসবে। ফর এক্সাম্পল তোমার চলে আসবে মুঘলদের মধ্যে বাবার একটা পেজ হবে, আকবর একটা পেজ হবে, এইভাবে কিন্তু আমি বলছি। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল মডার্ন হিস্ট্রি আমরা পড়লাম, রেগুলেটিং অ্যাক্ট 1773, এটাকে একটা নোট করতে হবে। কিভাবে লিখবে, জাস্ট লেখো এটা একটা ফার্স্ট স্টেপ ফর পার্লামেন্টারি কন্ট্রোল বাই দ্য ব্রিটিশার্স। এত কিছু লেখার দরকার নেই। এখানে কি করা হয়েছিল, গভর্নর অফ বেঙ্গলকে কি করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ওয়ারেন হেস্টিংসকে ব্র্যাকেটে লিখে রাখো যাতে তুমি বুঝতে পারো হি ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। দেখো তারপরে তাকে এক্সিকিউটিভ কাউন্সিল দেওয়া হয়েছিল এবং সেখানে 4 জন মেম্বার ছিল। এই অ্যাক্টের থ্রু দিয়ে সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা স্ট্যাবলিশ করা হয়েছিল 1774। তার মানে আর একটা লাস্ট কি করা হয়েছিল, কোম্পানি সার্ভিসে ব্যান করা হয়েছিল টু প্র্যাকটিস এনি কাইন্ড অফ প্রাইভেট ট্রেড ইন ইন্ডিয়া। নাও এই জায়গা থেকে তুমি যে এই নোটটাকে ছোট্ট করে লিখলে দেন তুমি বুঝতে পারবে PYQ এর ফোকাস এরিয়া হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল, মাল্টিপল টাইপের কোয়েশ্চেন্স আসে। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এর সাথে অনেক সময় কম্পেয়ার দেয়। 1773 তে যে ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট দেওয়া হয়েছিল এই সালটাকেও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। আরো কিছু জায়গা তোমাদের প্যাটার্ন দেখিয়ে দিই। ইউজ টেবিলস ইনস্টেড অফ প্যারাগ্রাফ। বড় বড় প্যারাগ্রাফে কিছু না লিখে জাস্ট টেবিল ফরম্যাটে লেখো, লং এক্সপ্লেনেশন লিখো না। ফর এক্সাম্পল ফান্ডামেন্টাল রাইট, জাস্ট আর্টিকেল 14 এর পাশে লেখো যে রাইট টু ইকুয়ালিটি। তাহলে ইকুয়ালিটি কি পয়েন্টটা দেখলে তোমার যেন চোখের মধ্যে পুরো আর্টিকেল 14টা ভেসে ওঠে। আর্টিকেল 19, 6 ফ্রিডমস লাইক ফ্রিডম টু অ্যাসেম্বল, ফ্রিডম টু মুভ, ফ্রিডম টু ডিসাইড, এই ধরনের যে আমাদের 6টা ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়েছে সেগুলোকে 6টা ফান্ডামেন্টাল রাইটস লিখে রাখো। তাহলে পরীক্ষার এইটা যখন তুমি রিভাইজ দেবে তখন যেন তোমার আর্টিকেল 19 এর সাথে 6 ফান্ডামেন্টাল রাইটস আর রিলেটেড এটা যেন মনে পড়ে। আর্টিকেল 21, রাইট টু মানে লিবার্টি, এই যে জায়গাটা বলা হচ্ছে সেখানে দেখো লেখা আছে ডিউ প্রসেসকে এক্সপ্যান্ড করা হয়। আমাদের বলা হয় যে রাইট টু লাইফের যে জায়গাটাকে সেটাকে কিন্তু ডিউ প্রসেস দিয়েই কিন্তু আমরা কিন্তু লিমিটেড করতে পারি। দিস ইজ দ্য মেইন থিং which is written in the article 21 and repetitively এখান থেকে কিন্তু সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট, সুপ্রিম কোর্ট কেসেস এবং বিভিন্ন ফ্যাকচুয়াল কোয়েশ্চেন্স দেওয়া হয়। তো আমি জাস্ট তোমাদেরকে ওইটাই দেখাতে চাইলাম যে কারেক্ট ফরম্যাট অফ মেকিং দ্য শর্ট নোটস। ইউজ করো ফ্লো চার্ট। কোনো একটা ধরো প্রসেস হয়েছে, ফর এক্সাম্পল মানি বিলের প্রসেস। তুমি যদি লক্ষ্মীকান্ত বইটাকে খোলো, লক্ষ্মীকান্ত বইটায় দেখবে মানি বিলের জন্য অ্যাটলিস্ট 2 to 3 পেজেস আর ডিভোটেড, যেখানে কিন্তু এন্টায়ার মানি বিলকে বোঝানো হচ্ছে। বাট তুমি পরীক্ষার আগে অত সময় পাবে না টু রিভাইজ দ্য এন্টায়ার 2 or 3 পেজেস, বাট রাদার মেক এ স্মল ফ্লোজ চার্টস ইন ইউর কপি, ইন ইউর শর্ট নোটবুক, যাতে তোমাদের রিভাইজ করা হয়। প্রথমত মানি বিলকে লোকসভায় আসবে, দেন রাজ্যসভা, এখানে একটা 14 days এর টাইম পিরিয়ড দেওয়া হয়, দেন স্পিকারকে সার্টিফিকেট করতে হয়, ইট ইজ মানি বিল, দেন প্রেসিডেন্ট কিন্তু অ্যাসেন্ট দেয় এবং সেটা তারপর মানি বিল বিকামস দ্য অ্যাক্ট। তো এইভাবে যদি তোমরা লিখে রাখো নিজেদের কনভেনিয়েন্স অনুযায়ী, দেন দ্য প্রসেস অফ লার্নিং উইল বি মোর ইজিয়ার। তারপর কিছু PYQ ট্রিগার পয়েন্টসকে তোমরা অ্যাড করতে পারো, যেরকম ধরো এইখানটা লিখে রাখলে স্পিকারের পাশে একটা মোস্ট আস্কড কোয়েশ্চেন দিয়ে স্টার্ট মার্ক। কোনো একটা ট্র্যাপ এরিয়া থাকতে পারে যেখান থেকে হয়তো রিপিটেটিভলি কোয়েশ্চেন আসে, যে ধরো রাজ্যসভায় কি মানি বিলকে ইন্ট্রোডিউস করা যায়, সেইগুলোর পাশে কোনো অ্যারো মার্ক দিয়ে রাখলে কনফিউশন পয়েন্ট আসতে পারে। ফর এক্সাম্পল 1858 কে ক্রাউন রুল বলা হয়, 1861 কে কাউন্ট বলা হয়, 1892 কে ইনডিরেক্ট ইলেকশনকে ইন্ট্রোডিউস করার একটা ইয়ার বলা হয়, 1909 এ সেপারেট ইলেক্টোরেট ইন্ট্রোডিউসড হয়, এটাকে আবার পার্লামেন্টারি রিফর্মও বলা হয়। তো এই জায়গাগুলোই কিন্তু তোমরা ক্লারিফাই নিজেদের নোটসে কিন্তু করে রাখতে পারো।
লাস্ট আমি কয়েকটা জায়গা বলে দেবো যেগুলো রেসপেক্টে আমার মনে হয়েছে শর্ট নোটস বানানো খুব দরকার, আদারওয়াইজ পরীক্ষার আগে WBCS এর মতো বড় সিলেবাসকে হ্যান্ডেল করা ডিফিকাল্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট আমি এগুলোর রেসপেক্টে নোট বানাতাম। আমি সাজেস্ট করবো যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো তারা কিন্তু এই টপিকের উপর অ্যাটলিস্ট একটা করে 1 পেজ নোট বানিয়ে রেখো। হিস্ট্রি রেসপেক্টে টাইম লাইন, কি কি টাইম লাইন হয়েছে সেটা, গভর্নর জেনারেলের একটা টেবিল, আমি বলবো ভাইস রয়েরও একটা টেবিল বানিয়ে রেখো, কংগ্রেসের কি কি সেশনস আছে, কি কি অ্যাক্টস ইম্পর্টেন্ট আছে যেগুলো থেকে কম্পারিজন বেসড কোয়েশ্চেন আছে সেগুলোকে লিখে রেখো। জিওগ্রাফি রেসপেক্টে রিভার কি, তার অরিজিন কি, তার ট্রিবিউটারি কি, কোন স্টেটের দিয়ে পাস করেছে, এগুলোর ডায়াগ্রাম এঁকে এরম ভাবে গোদাবরী আঁকবে। ধরো গোদাবরী লাস্ট দুটো শাখায় বিভক্ত হয়ে বে অফ বেঙ্গলে পড়েছে, সেই গৌতমী এবং বশিষ্ঠ, তো সেই দুটো নদীকে আঁকলে, সো মেক এ স্মল ডায়াগ্রাম। ফর এক্সাম্পল গঙ্গা আসছে, গঙ্গার সাথে কোন কোন প্রয়াগে কোন কোন নদী মিশেছে, এইভাবে কিন্তু না লিখে রাখলে পরীক্ষার আগে কিন্তু রিভাইজ করা বিকামস ভেরি ডিফিকাল্ট। নাও সয়েলের কি কি টাইপস আছে, তার মধ্যে কোন ক্রপ হয়, কোন রিজিয়নে কোন সয়েল পাওয়া যায়, ফর এক্সাম্পল আমাদের ইন্ডিয়াতে কি কি ক্লাইমেটের টাইপস আছে, এটার টেবিল কিন্তু রেডি রাখতে হবে। পলিটির রেসপেক্টে আর্টিকেলস এর লিস্ট, অ্যামেন্ডমেন্টের লিস্ট উইথ দ্য ইয়ার, কনস্টিটিউশনাল বডিজ, এইগুলো কিন্তু তোমাদের মানে রাখতেই হবে নিজেদের সঙ্গে। পরেরটা ইকোনমিক্সের জন্য কি বিভিন্ন বাজেটের টার্ম ইউজ হয়, কি কি স্কিমস কোন মিনিস্ট্রির আন্ডারে আছে এবং ইকোনমিক ইন্ডিকেটরের ডেফিনেশনস গুলো কি, যেমন সিপিআই, WPI, বিভিন্ন মনিটারি যেমন রেপো কি আছে, রিভার্স রেপো কি আছে, এইগুলো ব্যাংক রেট কি চলছে, এইগুলোর কিন্তু একটা ডিটেলড ইনফরমেশন তোমার কাছে A4 শিটে থাকবে। লাস্ট আমি বলবো সায়েন্সের রেসপেক্টে 1 লাইন বিভিন্ন ডেফিনেশনস আছে, ফর্মুলাগুলো কিছু কেমিস্ট্রির ফর্মুলা থেকে কোয়েশ্চেন আছে, সেগুলোকে একটা বক্স ফরম্যাটে নিজেদের খাতায় লিখে রাখো। কিছু ডায়াগ্রাম ফিজিক্সের রেসপেক্টে দিতে পারে, সেইগুলোকে নিজেদের খাতায় লিখে রাখলে তোমাদেরই এটা কিন্তু সুবিধা হবে। Last but not the least is the current affairs portion. 1 page per month আমি বলবো যে রাখতে এক একটা টপিকের জন্য। ফর এক্সাম্পল অ্যাপয়েন্টমেন্টের জন্য তোমার একটা পেজ থাকবে ফর দ্য মান্থ অফ জানুয়ারি, ঠিক? সে ফর এক্সাম্পল একটা পেজ তুমি বরাদ্দ করবে স্কিমসের জন্য, যেখানে তুমি লঞ্চ ইয়ার, কোন মিনিস্ট্রি, তার কি অবজেক্টিভ লিখে রাখবে। একটা পেজ রাখবে তুমি রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্সের জন্য, তার কে কোন পাবলিশার, ইন্ডিয়ার কি র্যাঙ্ক আছে, টপ র্যাঙ্ক কোন কান্ট্রি অকুপাই করেছে। দিস ইজ দ্য এন্টায়ার ফরম্যাট যার মাধ্যমে কিন্তু তোমরা পড়াশোনাটাকে অনেকটা বেশি ইজিয়ার রাখতে পারো। লাস্ট আমি বলবো যখন নোট তৈরি করবে, দিস ইজ দ্য মেনি মানে স্মল থিংস বাট আই নিড টু শেয়ার উইথ ইউ অল, যেখানে দেখো ব্ল্যাক অ্যান্ড ব্লু প্লেন দিয়ে পুরো নোটটাকে বানাবে, যাতে তোমার এক কালি দিয়ে বানালে ওটা চোখে তোমার ভিজিবল হবে না, পারলে তুমি আরো একটা কালার ইউজ করে নিতে পারো। মার্জিন দেবে খাতায় বা পেজটাতে, যাতে কিন্তু সাইডে আমরা কিছুটা পেজ রাখতে পারি কোনো এক্সট্রা ইনফরমেশন লেখার জন্য। প্যারাগ্রাফ রাইটিং করবে না, অ্যারো দেবে, বড় বড় সেন্টেন্স লিখবে না, ছোট ছোট অ্যারো দিয়ে দিয়ে জিনিসটাকে সামারাইজ করবে যাতে তুমি বুঝতে পারো। কি ওয়ার্ডসগুলো পরবর্তীকালে মার্কার দিয়ে হাইলাইট করো, একটা কোনো মার্কার ইউজ করে নেবে, দিস ইজ দ্য কাইন্ড অফ থিং। এইভাবে তুমি কিন্তু মার্ক করবে, এইভাবে মার্ক না করলে কিন্তু কিছু জিনিসটা বোঝা যাবে না। ধরো সাপোজ এই একটা লেখা, এটাকে তুমি মার্ক করলে যে আজকে এইরকম একটা শিট বানিয়ে নেবে, আমি বলে দিচ্ছি, ধরো র্যাপিড রিভিশনের জন্য 7 দিনে একটা প্ল্যান করবে, 1 মাস 2 মাস পরে যখন তোমার কাছে প্রচুর নোটস আসবে, এরকম ভাবে একটা ডেইলি টার্গেট করে নেবে, ডে 1-এ আমি হিস্ট্রি কোন কোন নোটসটাকে রিভাইজ করবো। মার্ক দিস থিং, রিভিশনের সময় এইরকম ভাবে মার্কার ইউজ করবে, হাইলাইটার ইউজ করবে, তাহলে কিন্তু পড়াটা অনেক বেশি কনভেনিয়েন্ট হয়। ডে 2-তে ধরো জিওগ্রাফিকে রিভিশনের জন্য রাখলে 30 মিনিটস ওল্ড মানে সিলেবাস যেটা তুমি পড়েছো, ওল্ড কন্টেন্ট যেটা তুমি কনজিউম করেছো সেটাকে রিভাইজ করলে। ডে 3-তে পলিটি, ডে 4-এ ইকোনমিক্স, ডে 5-এ সায়েন্স, ডে 6-এ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডে 7-এ কিন্তু ফুল রিভিশন অফ দ্য উইক এরিয়াস, যা যা তুমি পড়লে সারা সপ্তাহে যা রিভাইজ করেছো, হয়তো তোমার মনে হচ্ছে এইটা মনে নেই, এই জায়গাটা আমাকে আরেকবার পড়তে হবে, ডিভোট অ্যাটলিস্ট 1 ডে ইন এ উইক ফর রিভাইজ এন্টায়ার উইক জোনস, যেখানে তোমার রিকভারি দরকার আছে, যেখানে তোমার কনফিডেন্স বুস্টের দরকার আছে। সো এই হচ্ছে পুরো জায়গাটা ছিল। আশা করি তোমাদেরকে আমি একটা গাইডলাইন জেনারেল ওভারভিউ দিতে পারলাম। পরবর্তীকালে কোনোদিনও লাইভ তোমাদেরকে শর্ট নোটস কিভাবে তৈরি করতে হয় আরেকবার কোনো একটা বই থেকে কোনো একটা টপিক থেকে করে দেখাবো। সো এইটা হচ্ছে পুরো জায়গাটা। আমি বলবো যারা WBCS এর জন্য পড়ছো, WBCS কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে আজকালকার দিনে জেনারেল স্টাডিজ প্লেজ এ ভেরি ক্রুশিয়াল অ্যান্ড দ্য ভাইটাল রোল।
And if you are preparing particularly for the WBCS in a full dedicated and devoted way, তাহলে তার জন্য প্রিলিমস এবং মেন্সের একটা ইন্টিগ্রেটেড প্রিপারেশন দরকার। মেন্সের জন্য আলাদা করে কিচ্ছু পড়তে হয় না, প্রিলিমসের জন্য যা দরকার আছে দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। সেটাকে কিন্তু সেই লেভেলে না পড়লে কিন্তু না তুমি প্রিলিমস পাস করতে পারবে, না মেন্সে ভালো ফলাফল আনতে পারবে। তো সেই রেসপেক্টে আমি নিজের পুরো ক্লাসেসগুলো তোমাদেরকে প্রোভাইড করব, সাথে ডাউট ক্লিয়ারিং, টাইম টু টাইম মক পেপার্স এবং প্র্যাকটিস সেট আমি তোমাদেরকে প্রোভাইড করব, যাতে তোমরা সব সময় একটা কনসিস্টেন্ট ওয়ে অফ গাইডেন্সের আন্ডারে থাকো। পড়া তোমাদেরকেই নিজেকে পড়তে হবে, কেউ তোমাকে স্পুন ফিডিং করবে না। এবং কেউ যদি ভেবে থাকো কম্পিটিটিভ এক্সামিনেশন স্পুন ফিডিং করে পাশ করা যায়, তাহলে আমার মনে হয় তুমি একটা বড়সড় মিথ বা বড়সড় একটা ভুল ভ্রান্তির মধ্যে আছো। কিন্তু হোয়াট ইজ নিডেড ফর ক্লিয়ারিং এনি কম্পিটিটিভ এক্সামিনেশন ইজ দ্য কারেক্ট গাইডেন্স। তুমি যদি বুঝতে পারো কি পড়তে হবে, সেইটা যদি দাও, তারপরে যদি নিজে ওই পড়াটাকে কনজিউম করতে পারো, ওই পড়াটাকে রপ্ত করতে পারো, আমার মনে হয় শুধু WBCS কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনকে উইথ ডিভোশন ক্লিয়ার করা যায়। তো এটাই আমার তরফ থেকে বলার। কেউ যদি এখনো WBCS এর সঙ্গে আমার ব্যাচের সাথে গাইডেন্স প্রোগ্রামের সাথে এনরোল করতে চাও, দেন ডেফিনেটলি আমাকে মেল করো। মেলে তোমাদের অনেকে শুধু নাম লিখে পাঠাও, অবশ্যই তোমার নামের সাথে ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার যুক্ত করো। যেরকম অন্যান্য ভিডিওতেও তোমাদেরকে শেয়ার করি, আই ক্যান্ট শেয়ার দ্য এন্টায়ার স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড অল। তোমাদেরকে জাস্ট আমি বলে দেবো যে কোনো সাবজেক্টের রেসপেক্টে, ধরো কেমিস্ট্রি, এটা হিস্ট্রি, আমি কিন্তু তোমাদেরকে সাবজেক্ট ওয়াইজ ভিডিওস প্রোভাইড করে দেবো। নাও যেহেতু অলরেডি এগুলো প্রি রেকর্ডেড থাকবে, তুমি তোমাদের নিজের কনভেনিয়েন্স অনুযায়ী মোর দ্যান ওয়ান টাইমস, একবার হোক দুবার হোক বারবার ওই ভিডিওটাকে দেখবে, বুঝবে, তার রেসপেক্টে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে সলভ করবে। এবং আমি যা এমসিকিউ বা মক টেস্ট তোমাদেরকে সেকশনাল প্রোভাইড করবো, সেগুলোকে সলভ করার মাধ্যমে এক একটা সাবজেক্টকে ক্লিয়ার করবে। দিস ইজ দ্য ইকোনমিক্স নোট। আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট থিং। ইকোনমিক্সের মতো এত ইলাবোরেটেড ওয়েতে কোনো বইতে এইভাবে কভার করা নেই, যেটা WBCS এর জন্য রেলিভেন্ট আছে। সিমিলার ওয়েতে ইংলিশের জন্য বড় বড় বই, SP বক্সি বা তোমরা যে কোনো পিকেদের সরকার, এই সমস্ত বইতে যেভাবে হ্যাপাজার্ড ওয়েতে ইংলিশটাকে কভার করা আছে একজন স্টুডেন্টের পক্ষে, সেটাকে উইদিন দ্য টাইম পিরিয়ড পড়া কিন্তু খুব বেশি ডিফিকাল্ট আছে। তার জন্য ইংলিশেরও আমি সমস্ত ক্লাস, ওই গ্রামার এবং ভোকাবুলারি তোমাদেরকে প্রোভাইড করব। আমি যদি তোমাদেরকে দেখাতে চাই, দিস ইজ দ্য স্টাডি মেটেরিয়ালস, যেগুলোকে খুব সুন্দর হইতে লেখা আছে। এগুলোর সাথে মেন বই পড়ার সাথে এগুলোকে সাপ্লিমেন্ট করলে পড়াটা অনেক বেশি তোমাদের হলিস্টিক হবে। সো এইগুলোই তোমাদেরকে বলার। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি কেউ এনরোল করতে চাও, দিস ইজ দ্য মেল আইডি। মেল আইডির লিঙ্কও আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে। মেল আইডির লিঙ্ক থাকবে, তোমরা মেল করে আমাকে জানাতে পারো যে তোমাদের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সহ। আজকের মতো এইটুকখানি। পরে আরও একদিন আরও একটা ইম্পর্টেন্ট রিভিশন নোটস নিয়েও তোমাদেরকে ভিডিও করে দিতে পারি। স্ট্র্যাটেজি অফ দ্য WBCS নিয়ে এই সিরিজটা কেমন লাগছে অবশ্যই জানিও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো টু গেট মোর আপডেটস এবং ডেডিকেটেড মেন্টরশিপ WBCS এর জন্য গাইডেন্স পেতে হলেও আমাকে মেল করো টু দিস ইমেল আইডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।